না, আমি তো এইসব কিছুই জানি না। শুনে অবাক লাগছে। তোমার ভাইজানের কাছ থেকে জানতে হবে। আচ্ছা, তুমি জেনে আমাকেও জানিও। ঠিক আছে, এখন গিয়ে আগে খেয়ে নাও। রেনু উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তনুকা ফের ডেকে বলল। তোমার গলার নেকলেসটা সুন্দর, কবে কিনলে? রেনু মিষ্টি হেসে সজ্জল সুরে বলে। কিনিনি তো, ইসফাক উপহার দিয়েছেন। তনুকা হেসে বলে। বাবা, তাই? সুন্দর হয়েছে তো। হুম, কাউকে বলো না কিন্তু। আচ্ছা, বলবো না। রেনু রুম ছাড়ে। তনুকার বিরিয়ানির প্লেটটা হাতে নেয়। একটা মাংসের টুকরা হাতে নিয়ে ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে। আশ্চর্য, বিরিয়ানির মশলা আলাদা কেন? সবার খাওয়া দাওয়া শেষ, তবে মেহতাব এখনও খায়নি। সকল গ্রামবাসী আজ পেট পুরে খেয়ে গিয়েছে। মেহতাবের আত্মা তৃপ্ত হয়েছে তাতে। নিজে দাঁড়িয়ে থেকে খাইয়েছে সকলকে। বিরিয়ানির প্রশংসা ছিল সকলের মুখে মুখে। এমন স্বাদ যে আগামী 1 বছরও এই স্বাদ জিভ থেকে যাবে না। বাইরের সব কাজ মিটিয়ে অন্তরে ফেরে মেহতাব। মহলের ভেতরের পরিবেশ এখনও বেশ শান্ত। আমিরা বেগম তাকে দেখে ছুটে এলেন। বললেন। বাবা, জলদি গিয়ে হাত মুখ ধুয়ে খেতে এসো। সারাদিন কিছু পেটে পড়েনি, খুব কষ্ট হয়েছে তাই না? মেহতাব হেসে বলল। না আম্মা, গ্রামের মানুষদের খাওয়াতে পেরেছি, তাতেই আমার অন্তর শান্তি। এর জন্যই তোমাকে নিয়ে আমার এত গর্ব। মেহতাব এদিক ওদিক চেয়ে বলে। তনু কি ঘরে? হ্যাঁ, সেই যে বিকেলে ঢুকেছিল আর বের হয়নি। খেয়েছে ও? তো কি তোমার জন্য না খেয়েও থাকবে? সবার আগেই খেয়ে নিয়েছে। আহা, এভাবে বলছেন কেন আম্মা? আমি তো চাই না ও আমার জন্য না খেয়ে থাকুক। আচ্ছা হয়েছে, এখন গিয়ে হাত মুখ ধোও। আমি বিরিয়ানি তোমার ঘরেই পাঠাচ্ছি। ঠিক আছে। ঘরে এসে মেহতাব দেখল আলো নেভানো। অন্ধকার কক্ষে কারোর নিঃশ্বাসের শব্দ ঠাহর করা যাচ্ছে না। মেহতাব আলো জ্বালালো, তাই দেখল খাটে গভীর ঘুমে আচ্ছন্ন তার বেবিজান। প্রসন্ন হাসল মেহতাব। তনুকার দিকে এগিয়ে এসে বিছানায় বসল। গায়ের ভারী শাড়ি গহনা খুলে সুতি কামিজ জড়িয়েছে। মুখের ওপর প্রসাধনীর রেশমাত্র নেই। নিরেট শূন্য মুখ, তাও ভীষণ চিত্রাকর্ষণ ঠেকছে মেহতাবের নিকট। সে সপ্রতিভ ভঙ্গিতে এগিয়ে এসে ঠোঁট ছোঁয়ায় তনুকার কপালে, তারপর দুই চোখের পাতায়। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় তনুকা। ঘুম জড়ানো কণ্ঠে বলে। আমার ঘুমের সুযোগ নিচ্ছেন বুঝি? মেহতাব ঠোঁট ছাড়িয়ে হাসে। জিজ্ঞেস করে। তোমার কি তাই মনে হয় বিবিজান? আপনার কাজ তো তাই প্রমাণ করছে। ক্লান্ত ভীষণ, একটু স্বস্তি পেতে এসেছিলাম। আমার মাঝে স্বস্তি খুঁজে লাভ নেই, পাবেন না। যদি বলি অবশ্যই পাবো। তনুকা উঠে বসে ম্লান হেসে বলে। আমি বলছি তো সম্ভব না। মেহতাব মজুমদারের নিকট অসম্ভব বলে কোনো কাজ নেই। তনুকা আর ঘাটল না। প্রশ্ন করল। খেয়েছেন? না। ফ্রেশ হয়ে খেয়ে নিন। মেহতাব উঠে ফ্রেশ হতে যায়। গায়ের পাঞ্জাবি পাজামা ছেড়ে একটা ট্রাউজার প্যান্ট আর টি শার্ট পরে আসে। মেহতাবকে এমনভাবে খুব একটা দেখা যায় না। সারাক্ষণ পাঞ্জাবি পাজামাতেই থাকে। আজ এই পোশাকে অন্যরকম লাগছে। এতদিনের পুরোদস্তর সুদর্শন পুরুষকে এখন সদ্য 25-এ পা দেয়া এক উদ্দীপ্ত তরুণ লাগছে যেন। তনুকার দৃষ্টি বেহায়া হয়। তাকে আগাগোড়া মেপে নেয়। নিজের এমন লাগামহীন দৃষ্টিতে বড্ড বিরক্ত সে। চোখ নামিয়ে নিচে তাকায়। মেহতাব তার শিউরে বসেছে। তনুকার নিমজ্জিত দৃষ্টি দেখে জিজ্ঞেস করে। কি ব্যাপার, তাকাচ্ছ না যে? তনুকা জবাব দেয় না। এর মাঝেই এক ভৃত্য বিরিয়ানির প্লেট রেখে যায়, সাথে পানি আর সালাদ। মেহতাব ট্রে থেকে প্লেট নিয়ে তনুকার সামনে রাখে। স্বগোক্তি করে বলে। খাইয়ে দাও তো বিবি। তনুকা ভ্রুকুচকে তাকায়, বলে। আমি কেন? আপনার হাত নেই? নিজের হাতে খেতে ইচ্ছে করছে না, তার উপর সারাদিনের এত কাজের পর এখন আর গায়ে এইটুকুও শক্তি নেই যে নিজ হাতে খাবো। তনুকার মায়া হলো। নিজ চোখে সে মানুষটাকে সকাল থেকে খাটতে দেখেছে। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মানবতার টানে খাবারের প্লেটটা হাতে তুলে নিল। লোকমা তুল্য মেহতাবের মুখের সামনে। মেহতাব খুশি হয়ে সঙ্গে সঙ্গে মুখে নিল খাবার। সারাদিনের ক্লান্তি যেন তার এক নিমিষেই ধুয়ে গেল তাতে। তনুকা মনোযোগ সহিত খাওয়াচ্ছে মেহতাবকে। তার দৃষ্টি খাবারের প্লেটের দিকে থাকলেও মেহতাবের নিমিষ দৃষ্টি তার দিকেই তাক করা। তনুকা আরেকবার লোকমা দিয়ে বলল। একটা কথা বলবো? মুখ ভরা খাবার নিয়ে মেহতাব কেবল ছোট্ট করে হুঁ বলল। তনুকা জিজ্ঞেস করল।
আহ, বিরিয়ানির মাংস আলাদা করেছিলেন কেন? এমন প্রশ্নে মেহতাবের কপালে ভাঁজ পড়ে। মুখের খাবারটা গিলে বলে, এটা তো সবসময় করি। অন্দর আর গ্রামের জন্য আলাদা আলাদা হিসেবে মাংস করা থাকে, তাই আমি যতবার গ্রামের মানুষ খাইয়েছি এই নিয়মেই করেছি, যেন হিসেবে গোলমাল না হয়। মেহতাবের উত্তরে কোনো জড়তা নেই। তনুকা আরেক লোকমা তার মুখে দিয়ে বলল, আপনার সহকারীটা বোধহয় আপনাকে একটু বেশি ভয় পায়। মেহতাব প্রশ্ন করার আগেই তনুকা প্রশ্নের ধাঁচ বুঝতে পেরেই উত্তর দেয়, গ্রামবাসীর জন্য আলাদা করা মাংস থেকে রেনু একটা মাংসের টুকরো খেতে চেয়েছিল। উনি নাকি সেটুকু খেতে দেননি। বেচারি রাগ করে এসে বিচার দিয়েছে আমায়। মেহতাব খাবার শেষ করে বলে, ইশফাক আমার খুব বাধ্য। আমি বলেছিলাম গ্রামবাসীর খাওয়া শেষ না হওয়া অবধি ওনাদের মাংস যেন মহলবাসীকে কাউকে খেতে না দেওয়া হয়। এতে খাবার শর্ট পড়ার একটা সম্ভাবনা থেকে যায়, তাই হয়তো ও এমনটা করেছে। এক টুকরো মাংস খেলে নিশ্চয়ই খাবার শর্ট পড়ে যেত না? হ্যাঁ, সেটাই তো। ও হয়তো বুঝতে পারেনি, আমি বুঝিয়ে বলবো ওকে। মেহতাবের খাওয়া শেষ। সে মুখ ধুয়ে এসে তনুকার ওড়না টেনে মুখ মুছে। বিরক্ত হয় তনুকা, ওড়না টান দিয়ে সরিয়ে নেয়। মেহতাব গা এলিয়ে দেয় বিছানায়। চোখ জুড়ে রাজ্যের ঘুম তার। তনুকা ততক্ষণে খাবার প্লেটগুলো নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে। প্লেট সবগুলো গুছিয়ে রেখে সে রেনুর ঘরে যায়। এবার আর দরজায় টোকা দেয় না। রেনুই নিষেধ করেছিল তাকে। ঘরে গিয়ে তাকে পায় পড়ার টেবিলে। তনুকা চুপি চুপি পেছনে গিয়ে দাঁড়ায়। মেয়েটাকে দেখে বইয়ের ভাঁজে লুকিয়ে ইশফাকের দেওয়া সেই হারটাকে দেখছে। তনুকা কিঞ্চিত হাসে, বলে ওঠে, দেখতে দেখতে নিশ্চয়ই হাড়ে কয়টা পাথর আছে সেটাও মুখস্থ হয়ে গিয়েছে। আকস্মিক কারোর গলার স্বর পেয়ে ধরফড়িয়ে ওঠে রেনু। বইটা বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে। পরে তনুকাকে দেখে নিঃশ্বাস ফেলে। আর একটু হলেই দম আটকে মারা যাচ্ছিল। বুকে থুথু দিয়ে বলে ওঠে, ভয় পাইয়ে দিয়েছিলে বৌমণি। তনুকা হাসতে হাসতে টেবিলের আরেক চেয়ারে বসে বলে, তোমার এই ইশফাক বাবু তো বড্ড ভীতু। তারপর সে মেহতাবের বলা কথাগুলো খুলে বলে। রেনু মাথায় হাত দিয়ে বসে সব শুনে আফসোস নিয়ে বলে, ভাইজান হুকুম দিয়েছিলেন বলে এক টুকরো মাংস উনি আমাকে খেতে দিলেন না। আশ্চর্য, এই লোকটা এত আহাম্মক কেন? আমি খেয়েছি জানলে ভাইজান নিশ্চয়ই রাগ করতেন না। একদমই না, বরং তোমাকে তখন খেতে না দেয়াতে ইশফাক ভাইয়ের উপর উনি রাগ করেছেন এখন। বেশ হয়েছে, এবার ভাইজান গিয়ে ওনাকে আচ্ছা মতো শুনিয়ে আসুক, আমি খুশি হব। তাই আর তনুকা বাকি কথা শেষ না করেই থেমে যায়। হঠাৎ কারোর কান্নার শব্দে বুকে মোচড় দেয় তার। কেউ একজন বিকট শব্দে কাঁদছেন। ততক্ষণে রেনুর কানেও সেই শব্দ চলে আসে। 1 সেকেন্ড সময় নিয়ে রেনু চেঁচিয়ে উঠে বলে, বৌমণি, আম্মা এভাবে কাঁদছেন কেন? সময়ের স্রোতে কান্নার শব্দ তীব্র হয়। তনুকা আর রেনু ছুটে যায় সেই শব্দের কারণ উদ্ঘাটন করতে। শব্দ আছে 4 তলা থেকে, আর 4 তলায় একটাই কামরা, মোহনলাল মজুমদারের। তনুকা আর রেনু ছুটে গেল সেই কক্ষে। গিয়ে দেখলো আম্বিরা বেগম মোহনলাল মজুমদারের বিছানার পাশে বসে কাঁদছেন। সময় নিল না বেশি। তৎক্ষণাৎ অযাচিত এক ভয়ে রেনুর বুক মোচড় দিল। সে এগিয়ে গেল তস্ত্র পায়ে। মায়ের শিউরে হাঁটু ভেঙে বসল। তনুকা দরজার কাছে ঠাই দাঁড়ানো। শরীর অসাড় তার, হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে যেন। রেনু ভয়ে ভয়ে মাকে জিজ্ঞেস করলো, আম্মা, কাঁদছো কেন? আমিরা বেগম কান্নার শব্দ বাড়িয়ে দিলেন। মেয়ের বুকের ওপর হুমড়ি খেয়ে পড়ে বললেন, সব শেষ রে মা, আমার সব শেষ। আমার স্বামী যে আর আমাকে দেখবে না মা। আমার স্বামী যে আমাকে ছেড়ে আজীবনের জন্য চলে গিয়েছেন। আমি এখন কি নিয়ে বাঁচবো, কার আশায় বাঁচবো? ও আল্লাহ! তিনি বিলাপ ছেড়ে কাঁদছেন। রেনুর গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। সে একবার তার বাবার মুখে পানে চাইল। সব সময়ের মতো ঘুমান্তই মনে হলো তাকে। কোনো দিক দিয়ে তো মৃত মনে হচ্ছে না। মায়ের কি তবে কোথাও ভুল হচ্ছে? সে মাকে ছেড়ে হাঁটুর ওপর ভর করে দাঁড়ায়। বিছানার কিনারে হাত রেখে নিষ্পলক চেয়ে থাকে বাবার দিকে। কাঁপা কাঁপা হাতে সাহস করে একবার বাবার গাল স্পর্শ করে। অত্যাধিক ঠান্ডায় বক্ষস্থল কম্পিত হয় তার। বিশ্বাস হয় সত্যি বাবা মৃত। ধপ করে জমিনে বসে স্তব্ধ হয়। কান্না আসে না, অথচ বুক ফেটে চৌচির যেন। তনুকা এখনও বিমূর্ত হয়ে দাঁড়িয়ে আছে। একে একে বাড়ির সবাই দৌড়ের মুখে উপস্থিত। মেহতাব বিচলিত পায়ে ছুটে এসে তনুকার পাশে দাঁড়ায়।
পরিস্থিতি ঠাহর করতে না পেরে তনুকাকে জিজ্ঞেস করে। কি হয়েছে? তনুকা অস্পষ্ট সুরে উচ্চারণ করে শুধুমাত্র বাবা শব্দখানা। মেহতাব বাবার দিকে তাকায়। মা আর বোনকে দেখে বাকিটুকু আর বুঝতে বিলম্ব করে না। সে নিশ্চল দাঁড়িয়ে রয় কতক্ষণ। বাড়ির বাকি সব সদস্যর কারোর মুখে কোনো রা নেই। তারা বর্তমানে খুশি না বেজার তা বোঝা কষ্টসাধ্য। মেহতাব এগিয়ে আসে, বাবার শিউরে বসে একবার হাতের নাড়ি পরীক্ষা করে। হয়তো ভেবেছিল বেঁচে থাকলেও থাকতে পারে, তবে তাকে আশাহত করে দিয়ে ফলাফল বের হয় তার আব্বাজান সত্যি মারা গিয়েছেন। এখন এই তিক্ত বিদঘুটে সত্যিটা মেনে নেওয়া ছাড়া আর তার কোনো উপায় নেই। রেনু ভাইয়ের দিকে চাইল, চোখ শুকানো, অথচ ভেতরে অগ্নি দাবানলে জ্বলে যাচ্ছে। সে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইজান ডাক্তার ডাকবে না? ডাক্তার কি আব্বাজানকে বাঁচাতে পারবেন না ভাইজান? তুমি ডাক্তার ডাকো না একবার, ডাক্তার পারবে তো। মেহতাব চোখ বুজে নিঃশ্বাস ছাড়ে। এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে বলে, উপর থেকে ডাক এলে কারোর ক্ষমতা নেই সেই ডাক অগ্রাহ্য করার। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারকে নিয়ে এলেও আজ আর আমাদের আব্বা চোখ মেলে চাইবেন না রেনু। আব্বা যে আজীবনের জন্য ঘুমিয়েছেন। রেনুর বুকের ভেতর যেন কেমন করে উঠল। এতদিন অসুস্থ বাবাকে একবার করে দেখে যেত সে। যখনই সে আসতো বাবা কেমন ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো। রেনু একাই বাবার সাথে গল্প করতো অনেক। বাবা জবাব দিতে না পারলেও শুনতেন বেশ মনোযোগ দিয়ে। আজ থেকে তো আর সেটাও হবে না। রেনুর মনে হলো বুকের ভেতর ভারী কিছু চেপে বসে আছে। বাবা মৃত কথাটা ভাবতেই দম আটকে আছে তার। মায়ের প্রতিটা কান্নার শব্দ সেই কষ্টকে ত্বরান্বিত করছে কেবল। জমিদার মোহনলাল মজুমদার মারা গিয়েছেন কথাটা বাতাসে ভেসে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ হাহাকার দেখা দিল সকলের মাঝে। এই মানুষটাকে গ্রামের মানুষরা ভালোবাসত বড্ড, সম্মানও করত বেশ। আজ তার মৃত্যুতে পুরো গ্রাম যেন শোকের ছায়া নেমেছে। ইতিমধ্যে জমিদার বাড়িতে জমেছে মানুষের ভিড়। প্রিয় জমিদারকে শেষবারের জন্য একবার দেখতে সবার এত সমাগম। মোহনলাল মজুমদারের লাশটা বাইরে বিচার মহলে রাখা হয়েছে। তাকে ঘিরে আছে প্রহরীরা। গ্রামের পুরুষরা উপচে পড়েছে সেই মহলে। ছোট বড় সকলের একমাত্র আগ্রহ এখন জমিদারের লাশকে একবার দেখা। মেহতাব, আমার আপনার সাথে কথা আছে। মেহতাব তাড়াহুড়ো করে বের হচ্ছিল। বাবার শবদাহের ব্যবস্থা করতে হবে। এইদিকে ছোট ভাই রাদাবও আজ আসতে পারবে না। সে নিজেও কি করে এত সব করবে বুঝতে পারছে না কিছু, তাই দুশ্চিন্তায় জবাব দেয়। আমার এখন সময় নেই তনু, পরে এসে শুনবো। তনুকা তাও উদ্বিগ্ন সুরে বলে উঠল। আপনার কি মনে হয় না বাবার লাশটাকে একটা ময়না তদন্তে পাঠানো দরকার? মেহতাব ভ্রু কুঁচকে তাকায়, জিজ্ঞেস করে, ময়নাতদন্ত কেন? আব্বার মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু, তাহলে এখানে ময়নাতদন্তের কথা কোত্থেকে আসছে? কি করে শিওর হলেন এটা স্বাভাবিক মৃত্যু? অস্বাভাবিকও তো হতে পারে। মেহতাব বোধহয় এখন এসব কথা নিতে পারছে না ঠিক। সে বিরক্ত গলায় বলে, তনু প্লিজ, এমনিতেই মহলের পরিস্থিতি ভালো না, তারপর তোমার এসব উল্টাপাল্টা কথা পুরো গ্রামে হইচই ফেলে দিবে। তাই প্লিজ এসব আজগুবি চিন্তা বাদ দাও। আব্বা অসুস্থ ছিলেন, ডাক্তার প্রথম থেকেই বলছিলেন সুস্থ হবার সম্ভাবনা খুবই কম। আর ইদানিং তো তুমি নিজেই দেখছিলে আব্বা দিনকে দিন কেমন হয়ে যাচ্ছিলেন। হয়তো নিজের অসুস্থতার সাথে আর পেরে ওঠেননি, ধৈর্যহারা হয়ে তাই মৃত্যুকেই বরণ করে নিয়েছেন। তনুকা নিমিষ চেয়ে শুনল সব। মেহতাবের বিচলিত চোখ মুখ দেখে আর কিছু বলল না সে। মেহতাব বেরিয়ে গেল। তবে তার মনের সন্দেহ ছিটে ফোটাও কমল না। অন্তত এইটুকু সে নিশ্চিত যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। এক নাগারে অনেক কেঁদে আমিরা বেগম এখন ক্লান্ত, বিছানায় হেলান দিয়ে তাই চুপচাপ বসে আছেন। তার পাশেই থমথমে মুখে বসে আছেন তার দুই জা। রেনু একটা চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে আছে। ভেতরে তার কি চলছে একমাত্র সেই জানে। অন্দরের বাইরে থেকে বেশ কয়েকজন মহিলা এসেছেন। তনুকা আর ভৃত্যরা মিলে তাদের বসার ব্যবস্থা করেছে। মহিলারা হাজার প্রশ্ন করতে করতে অস্থির। জমিদার বাবু কিভাবে মারা গেলেন, কখন মারা গেলেন, এইসব। কেউ কেউ আবার আফসোস নিয়ে বলছেন আজই জমিদারের ছেলে এত সুন্দর আয়োজন করলো আর আজই ঘটলো এই অঘটন। বেচারার ভাগ্যটাই খারাপ। তনুকা শুনল সব, ধৈর্য নিয়ে জবাবও দিল সব কিছুর। রাত এখন 1টা। বাইরে কেউ অন্দরে নেই। বিচার মহল খালি প্রায়। কাছের কয়েকজন ছাড়া সবাই চলে গিয়েছে। তনুকা নিজে ঘরে পায়চারি ব্যস্ত। সে মাথায় ঘুরছে অনেক কিছু।
কালই তো তার পরিচিত ডাক্তার আসার কথা ছিল, অথচ আজই বাবার মৃত্যু হলো। মেহতাবের কি এতে একটাবারও খটকা লাগছে না? উনি এতটা নিশ্চিত কি করে? তনুকা হাত কসলাচ্ছে সমানে, কি করবে বুঝতে পারছে না। যদি খুনই হয় তবে বাবার মতো এমন ভালো মানুষকে কেই বা খুন করবে? তনুকা ভেবে ভেবে উত্তর মেলায়। হ্যাঁ, কেন করবে না? হয়তো অর্থ, প্রতিপত্তি আর ক্ষমতার লোভে কেউ এসব করেছে। তবে কে সে? মেহতাবের এমন ধূর্ত চোখের আড়ালে কেই ভয়ানক কাজটা করেছে? কার এত বড় বুকের পাটা যে সে মেহতাব মজুমদারের চোখের ফাঁকি দিয়ে তার বাবাকে খুন করে বসেছে? মাথা ব্যথা আরম্ভ হয় তনুকার, তাও উত্তর পায় না কিছু। হতাশ হয়ে বারান্দায় দাঁড়ায়। দূর থেকে মেহতাবকে দেখা যাচ্ছে, এক হাত তার কোমরে, অন্য হাত ফোন ধরে কার সাথে যেন কথা বলছে। তনুকার তখন হঠাৎই মনে হয়, আচ্ছা, এবারে কেউ আবার এই খুনটা করেনি তো? আরেকটি নতুন দিনের আগমন ঘটল সূর্য উদয়ের মাধ্যমে। বাইরে বাড়ল পাখির কিচিরমিচির শব্দ, কোলাহল নেই কোনো। প্রকৃতি শান্ত পরিশ্রান্ত। তনুকা চোখ মেলতে নিজেকে পেল বসা অবস্থাতেই। খাটে হেলান দিয়ে বসেই ঘুমিয়ে পড়েছিল সে। চোখ কষলে উঠে বসে, সময় বোঝার চেষ্টা করে। ঘড়িতে দেখে 6টা 30। ঘরের দরজা খোলা। রাতে কি আর একবারও মেহতাব ঘরে আসেনি? তনুকা উঠে বারান্দায় যায়। বাইরে কাউকে দেখা যাচ্ছে না, তাই ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে শাশুড়ির ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ভেতর থেকে আটকানো। তনুকা করাঘাতের জন্য হাত ওপরে তোলার আগেই রাহিলা এসে হাজির হন সেখানে। কর্কশ সুরে বলে ওঠেন, এই যে মেয়ে, শাশুড়িকে ডাকতে এসেছো নাকি? তনুকা ফিরে তাকায়, বলে, জি, মা কি রুমে নেই? আছেন, ঘুমাচ্ছেন উনি। তনুকা খানিক অবাক হয়, জিজ্ঞেস করে, ঘুমোচ্ছেন? বাবার কি সমাধা হয়ে গিয়েছে? আগে হ্যাঁ, হয়ে গিয়েছে। আপনি পড়ে পড়ে ঘুমান আরো। বাড়ির বড় বউয়ের কাছ থেকে তো এটাই আশা করা যায়। তনুকা হতভম্ব হয়। সবদাহ শেষ? কখন হলো এসব? কেউ তাকে ডাকলো না কেন একবারও? সে অস্থির গলায় বলে, আমাকে কেউ ডাকেনি কেন? আপনার স্বামীর বারণ ছিল। ভীষণ বউ পাগল হয়েছে কিনা, বউয়ের ঘুম নষ্ট হবে বলে ডাকতে এসেও আর ডাকেনি, আর কাউকে ডাকতে দেয়ও নি। তনুকাকে অসহায় দেখায়। রাহিলা ঠোঁট নাড়িয়ে আরও কি যেন বলছেন। তনুকা আর দাঁড়ায় না, ধীর পায়ে রেনুর ঘরের দিকে যায়। দরজাটা ভিড়ানো ছিল, তাই আস্তে খুলে ঢোকে। মেয়েটা হাঁটুতে মুখ গুজে বসে আছে। তনুকা তার শিউরে বসে, মাথায় আলতো হাত ছোয়ালো। রেনু মাথা তুলে তনুকাকে পেয়েই তার বুকে ঝাঁপিয়ে পড়ে, হু হু করে কেঁদে ওঠে, বলে, বৌমণি, আব্বা আর কোনোদিন ফিরবেন না, তাই না বৌমণি? আব্বা আর ফিরবেন না? এই বীভৎস সত্যটা যে আমি মানতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে বৌমণি, বুকে যে ভীষণ ব্যথা করছে। তনুকার হাতের বাঁধন শক্ত করে মেয়েটাকে জড়িয়ে ধরে, মাথার ওপর চুমু খেয়ে বলে, এভাবে কেঁদো না। আমরা কেউ আজীবন বেঁচে থাকবো না। একদিন সবাইকে মরতে হবে, কেউ আগে কেউ পরে। তফাৎ শুধু এইটুকুই। এই কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই রেনু। কষ্ট হলেও মেনে নিতে হবে। রেনু ফোঁফাচ্ছে। তনুকা এটা ওটা বলে বোঝাচ্ছে তাকে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তার বুকেই ঘুমিয়ে পড়ে মেয়েটা। তনুকা আর জাগালো না তাকে, আস্তে করে শুইয়ে দিল বিছানায়। তারপর দরজাটা ভিড়িয়ে চলে এলো নিচে। সদর দরজা পার হয়ে বাইরে এসে দাঁড়ালো। বাইরে তেমন কোনো লোক নেই এই মুহূর্তে। তনুকা এগিয়ে যায়, বাগান পার হয়ে বিচার মহলের সামনে দাঁড়ায়। মহলের দরজায় তালা দেয়া। গেল কোথায় সব? আশেপাশে কাউকে না পেয়ে সে আবার যায় বড় গেটের সামনে। প্রহরী একজনকে জিজ্ঞেস করে, মেহতাব কোথায় জানেন? উত্তরে সে বলে, বড়বাবুর সপ্তাহ দিয়ে জমিদারবাবু আর মহলে ফেরেন নাই, এখন কোথায় তাও জানি না। তনুকা আশাহত হয়ে মহলের দিকে পা বাড়ালো, সোজা গেল নিজের ঘরে। মোবাইলটা হাতে নিয়ে বসলো, ভাবলো একবার মেহতাবকে কল দিবে। পরে মনে পড়ে তার কাছে তো মেহতাবের নাম্বারও নেই। এখন আবার নাম্বারটা কার কাছ থেকে নিবে সে? উপায় না পেয়ে সে যায় উর্মির ঘরে। বরাবরের মতো অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে। উর্মি বারান্দায় দাঁড়িয়েছিলেন, তনুকাকে দেখে বসতে বললেন। তনুকা গম্ভীর সুরে বলে ওঠে, বসতে আসেনি। মেহতাবের নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। এবার আবার তাতেও না করবেন না। উর্মি ঘরে এসে বললেন, আছে। দিন তবে।
উর্মি নাম্বার দিত তাকে। তনুকার ফিরে আসার সময় আবার একবার ঘুরে চেয়ে জিজ্ঞেস করলো, বাবার শবদাহের সময় আপনারা সকলে সেখানে উপস্থিত ছিলেন? মহিলারা কেউ শ্মশান ঘাটে যায়নি, বাড়ির পুরুষরাই সব করেছেন। এখন কোথায় সবাই? জানি না আমি। তনুকা আর কথা বাড়ল না, ঘর ছেড়ে বেরিয়ে এলো। নিজের ঘরে গিয়ে কল দিল মেহতাবের নাম্বারে। কল রিসিভ হয় না। তনুকা পরপর দুবার কল দিয়ে আর কল দেয় না। ফোন রেখে চুপচাপ শুয়ে পড়ে বিছানায়। হঠাৎ কী ভেবে যেন আবার উঠে বসে। এই মুহূর্তে মোহনলাল মজুমদারের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে তনুকা। কাল অবধি মানুষটা এই ঘরেই ছিল, অথচ আজ এই ঘর খালি। দরজায় আজ প্রহরীও নেই। তনুকা পুরো ঘরে একবার চোখ বুলায়। ডান দিকে একটা ছোট কেবিনের ওপর বাবার ঔষধের বক্সটা নেই। সে পুরো ঘর খোঁজে, পায় না। ঔষধের বক্স তো সবসময় এখানেই থাকে, তবে আজ গেল কোথায়? তখন মন বলে, নিশ্চয়ই মায়ের রুমে। মা যেহেতু ঔষধ খাওয়াতেন, সেহেতু আজ হয়তো ঔষধের বক্সটা সেখানেই রয়ে গিয়েছে। একবার বাবার ঔষধগুলো দেখা প্রয়োজন। মন বলছে কিছু একটা অবশ্যই পাবে সে। ঘড়িতে 2:15 ফ্লাইট থেকে নেমে মাত্রই দেশের মাটিতে পা রাখল সে। চোখ বুজে জোরে শ্বাস টানল, অনুভব করল অন্যরকম এক সোদাগন্ধ। অতঃপর এগিয়ে গেল ধীর পায়ে। এয়ারপোর্টের মেইন গেটের অভিমুখে পৌঁছাতেই পরিচিত মুখ দেখে হাসল। পরক্ষণেই আবার সেই হাসি গায়েবও হয়ে গেল। চোখ মুখে ফুটিয়ে তুলল বিষণ্ণতা। ছুটে বেরিয়ে এসে জড়িয়ে ধরল মেহতাবকে। মেহতাবও জড়িয়ে নেয়। আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞেস করে, ভাই কেমন আছিস? রাধাব ব্যতীত সুরে বলে, এমন একটা খবর পেয়ে কি করে ভালো থাকি বলো? শেষ পর্যন্ত বাবার মুখ দর্শনটাও করতে পারলাম না। তোর জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম, তবে কাকার কেউ রাজি হননি। না, ভালো করেছো। আমার জন্য অপেক্ষা করে লাভ হতো না। আমি তখনও ফ্লাইটের টিকিট ম্যানেজ করতে পারছিলাম না। ভাগ্য ভালো যে বেশি কষ্ট করতে হয়নি, অল্পতেই ম্যানেজ করে ফেলেছি। বাবার আত্মার শান্তি কামনা করছি, এর থেকে বেশি আর কিছু চাই না। মেহতাব দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ, এখন বাকি কাজ সব তোকেই করতে হবে। আম্মা আর রেনু ভেঙে পড়েছেন ভীষণ। তোকে দেখে যদি এবার একটু বল পান। রাধাব বিষণ্ণ মুখে কিঞ্চিত হাসল, বলল, চিন্তা নাই ভাইজান, এখন আমি এসে বলেছি, মা আর রেনুকেও সামলে নেব। চল এবার গাড়িতে গিয়ে বস, কাকারাও গাড়িতে আছেন। মনোহর গ্রামের দিকে রওনা দেয় তারা। প্রতিমধ্যে ফোনে তনুকার মিসড কল দেখে তাকে মেহতাব আবার কল ব্যাক করে। তনুকার রিসিভ করে কল, জিজ্ঞেস করে, কোথায় আপনি? ঢাকা এসেছি। তনুকা অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ ঢাকা? কাজে এসেছিলাম, বাড়ি এসে বলছি সব। আচ্ছা, আসুন সাবধানে। কল কাটলো তনুকা। ভেবে পেল না মাঝরাতেই এত তাড়াহুড়ো করে বাবার শবদাহ করে মেহতাবকে আবার ঢাকা কেন যেতে হলো। কি এমন জরুরি কাজ তার, যেটার জন্য আজ এমন একটা দিনেও ঢাকায় ছুটে যেতে হলো তাকে। দীর্ঘ 12 বছর পর নিজ গ্রামে উপস্থিত হয় রাদাফ। কত কিছু বদলে গিয়েছে, কত যোজন বিয়োজন যে ঘটেছে তার কোনো ইয়াত্তা নেই। গ্রামের রাস্তায় গাড়ি ঢোকাতেই আশেপাশের মানুষ ভিড় জমে। এত বছর পর জমিদারের ছোট ছেলেকে দেখার আগ্রহে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয় সকলে। রাধাব গাড়ির কাজ নামিয়ে সকলকে দেখছে নিমিষ। মনে পড়ছে ছোটবেলায় হারানো স্মৃতিগুলোর কথা। মনে পড়ছে প্রিয় কিছু মুখ। আরও মনে পড়ছে অযাচিত কিছু কষ্টের মুহূর্ত। রাধাব দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে বসে। দেখতে দেখতে গাড়ি এসে থামে তাদের মহলের সামনে। সকলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রাধাব দাঁড়ায় ভাইয়ের পাশে, নিজের মহলের দিকে চেয়ে থাকে নিষ্পলক। মেহতাব প্রহরীকে বলে ওঠে, ভেতরে গিয়ে খবর দাও, বাড়ির ছোট ছেলে এসেছে, আম্মা যেন এসে বরণ করেন। প্রহরী আদেশ মোতাবেক দৌড়ে মহলের ভেতরে যায়। বসার ঘরে রেনু আর তনুকা ছিল। রেনু সারাদিন কিছু খায়নি বলে তনুকা খাইয়ে দিচ্ছিল তাকে। প্রহরী এসে তাদের দেখেই খবর দেয়, ছোট মাতা বরণের ব্যবস্থা করে, ছোটবাবু আসছেন। তনুকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ছোটবাবু কে? রেনু সঙ্গে সঙ্গেই বলে ওঠে, ছোট ভাইজান, রাদাব ভাইজান। প্রহরী মাথা নাড়িয়ে বলে, জি জি, রাধাববাবু। ছোট ছেলের আগমনের খবর পেয়ে আম্বিরা বেগম দৌড় মেললেন। আজ সারাদিন ঘরেই ছিলেন তিনি। রাদাবের খবর কানে যেতেই ছুটে বেরিয়ে এলেন। দৌড়ে গেলেন প্রধান গেটের সম্মুখে। মেহতাবের
পাশেই রাদাব দাঁড়ানো, তিনি এসেই ঝাপটে জড়িয়ে ধরলেন তাকে। শব্দ করে কেঁদে উঠলেন। রাদাবের চোখেও জল জমে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা, কেঁদো না। আমিরা বেগম মাথা তুলে চাইলেন, ছেলের কপালে চুমু খেয়ে বললেন, বাবা, তুমি এসেছো? তোমার বাবাকে তো আর শেষ দেখাটা দেখতে পারলে না। চেষ্টা করেছিলাম মা, কিন্তু সময় মতো টিকিট ম্যানেজ করতে পারিনি। তুমি কষ্ট পেও না মা, আমাদের বাবা ওপারে ভালো থাকবেন। হ্যাঁ, সেই দুয়াই করি। তুমি ভেতরে এসো, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? রাদাব বাড়ির ভেতরে পা রেখে সদর দরজার কাছে যেতেই রেনু হামলে পড়ে তার বুকের ওপর। রাদাব জড়িয়ে নেয় বোনকে, মাথার উপর চুমু খেয়ে বলে, কাঁদিস না বোন, বাবা যে কষ্ট পাবে। রেনু কান্না থামালো, বলল, এতদিন পর কেন এলে না তুমি? আজ আবার মৃত্যুর খবর পেয়ে আসতে মন চাইলো? আসতে চেয়েছিলাম, কিন্তু সময় সুযোগের জন্য পারিনি। এই যে চলে এসেছি, আর যাব না। রাদাবের আর না যাওয়ার কথা শুনে মতিব মজুমদারের কপালে ভাঁজ পড়ে। পাংশবর্ণ ধারণ করে মুখমণ্ডল। মনে মনে বলে ওঠেন, একজন কি কম ছিল? এখন আর একজন এসে জুটেছে। রাদাব বসার ঘরে বসেছে। বাড়ির সকলের সাথে আলাপ শেষ তার। বাকি কেবল তনুকা, তাকে দেখা যাচ্ছে না আশেপাশে। রাদাব চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, ভাইজান, আমাকে তো নতুন ভাবির সাথে পরিচয়ই করালে না। কোথায় সে? মেহতাব কিঞ্চিত হাসে, বলে, চেনা মানুষকে আর নতুন করে চেনার কি আছে? রাদাব চায়ের কাপ রেখে উঠে বলে, ভাবি আমাকে নাও চিনতে পারেন, পরিচয় হওয়াটা জরুরি তাই। বস, আমি ডেকে নিয়ে আসছি। মেহতাব উঠে নিজের ঘরে এলো। তনুকাকে পেল বারান্দায়, তার পাশে দাঁড়িয়ে বলল, আমার ছোট ভাইয়ের কথা বলেছিলাম না, রাদাব, ও এসেছে, তোমার সাথে পরিচিত হতে চাইছে। তনুকা চাইল, বলল, আপনি যান, আমি আসছি। ফিরে আসে মেহতাব। তনুকা ওনা টেনে বড় করে ঘোমটা দেয়, তারপর ধীর পায়ে হেঁটে যায় বসার ঘরের দিকে। আসসালামু আলাইকুম। মেয়েলি কণ্ঠ শুনে ফিরে তাকায় রাদাব। তার সামনে দাঁড়ানো রমণীকে আপাদমস্তক পরক করে ফিসলে আসে। সালামের জবাব দিয়ে বলে, কেমন আছেন ভাবি? আমি আপনার দেবর রাদাব। তনুকা এক পলক চেয়ে আবার চোখ নামালো। মৃদু আওয়াজে বলল, জি ভালো, আপনি ভালো আছেন? সদ্য বাবা হারানো কোনো এতিম ছেলে কি ভালো থাকতে পারে ভাবি? তনুকা জবাব দেয় না। মেহতাবের রাদাবের কাঁধে হাত রাখে, স্মিত সুরে বলে, আমাদের ভেঙে পড়লে চলবে না রাদাব। আম্মা আর রেনুকে সামলাতে হবে, এই পুরো গ্রামকে সামলাতে হবে। তার জন্য আমাদের আগে শক্ত হওয়া প্রয়োজন। হ্যাঁ, ঠিক বলেছ। এর মাঝে রেনু বসার ঘরে এলো। রাদাব আর মেহতাবকে উদ্দেশ্য করে বলল, ভাইজান, তোমাদের খাবার দেওয়া হয়েছে, আম্মা ডাকছেন, খেয়ে নাও গিয়ে। রাদাব আর মেহতাব উঠে দাঁড়ায়। রাদাব পা বাড়াতে নিয়েও একবার পেছনে তাকায়। তনুকা এদিকে চেয়ে জিজ্ঞেস করে, ভাবি, আপনি খাবেন না? তনুকা ধীর গলায় বলে, খেয়েছি আমি, আপনারা গিয়ে খেয়ে নিন। রাদাব স্মিত হেসে বসার ঘরের দিকে গেল। মেহতাবও গেল তার পিছন পেছন। তনুকা আর না দাঁড়িয়ে ফিরে এলো নিজের ঘরে। মাথা থেকে কাপড় সরিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝেই আবার উঠে বসল। বুকের ব্যথাটা বেড়েছে। ড্রয়ার খুলে ওষুধের বক্স বের করে তাই একটা নিফট খেলো সে। তারপর বক্স রেখে দিয়ে আবার এসে শুয়ে পড়ল বিছানায়। খাওয়া দাওয়া শেষ করে মেহতাব ঘরে এসে দেখে তনুকা গভীর তন্দ্রায় আচ্ছন্ন। মেহতাব তার অপর পাশে বসে। তনুকাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে, অথচ ক্লান্ত থাকার কথা তার। সেও শুয়ে পড়ল তনুকার পাশে। তনুকার মুখের দিকে চেয়ে ঘুমিয়ে পড়ল কোনো এক বেখেয়ালে। রাত 11টা। তনুকার ঘুম ভাঙে, চোখ মেলে তাকায়। প্রথমেই মেহতাবের ঘুমন্ত মুখটা দেখতে পায়। তনুকার নিমিষ চেয়ে দেখে, একদিনে ভীষণ উস্কো খুস্কো লাগছে, ঠোঁট শুকিয়ে আছে, গালে দাড়ি বেড়েছে। তনুকা চট করে উঠে বসে। এত কিছু দেখা তার কাজ না। সে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। তেমন কাউকে চোখে পড়ে না। সবাই কি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে? তনুকা রান্নাঘরের দিকে যায়। মেজো কাকি উর্মিকে পায় সেখানে। তাকে দেখে জিজ্ঞেস করে, সবার কি খাওয়া দাওয়া শেষ? উর্মি ফিরে তাকান, বলেন, হ্যাঁ, তোমরা ঘুমিয়েছিলে বলে আর ডাকা হয়নি। খাবার বেড়ে দিব এখন? না, মেহতাব উঠলে আমি বের নিব। উর্মি নিজের কাজে মনোযোগ দেন। কফি বানাচ্ছেন তিনি। তনুকা খেয়াল করে বলে, কফি কার জন্য? তোমার দেবরের জন্য।
তনুকা তপ্ত শ্বাস ছাড়ল, বলল, আমি দিয়ে আসবো? উর্মি জবাবে বলে ওঠে। প্রয়োজন নেই, আমি আসি। তনুকা কথা বাড়ালো না, রান্নাঘর থেকে বেরিয়ে আবার নিজের ঘরে এলো। ফোনটা হাতে নিয়ে সোফায় বসলো, গিয়ে দেখলো তার পরিচিত ডাক্তারের নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে লেখা, তুমি তো আমাকে আর কিছু জানালে না অনুকা। আমার না আজ থেকে আসার কথা ছিল। তনুকা তার মেসেজে স্যাড রিয়েক্ট দিয়ে উত্তর দেয়। তার আর প্রয়োজন হবে না আঙ্কেল, আমার শ্বশুর মশাই আজ মারা গিয়েছেন। উত্তর দিয়ে মোবাইলটা পাশে রাখলো সে। ভাবলো কিয়ৎক্ষণ, এই মৃত্যু রহস্য বের করবে কিভাবে, কে সাহায্য করবে তাকে। মেহতাব তো তার কথা আমলেই নিচ্ছে না, আর বাদ বাকি এই বাড়ির কাউকে সে ঠিকমতো বিশ্বাস করতে পারছে না। তবে এই ব্যাপারে কে তাকে সাহায্য করবে, অনেক ভেবে মস্তিষ্ক জবাব দেয়। একবার রাধাবের কাছে সাহায্য চাইতে পারিস, সব শুনলে ও সাহায্য করবে তোকে অবশ্যই। মেহতাব উঠুন, খাবেন না? মেহতাব একটু নড়ে, ঘুম জড়ানো সুরে বলে। খাবো না তনু, তুমি খেয়ে এসে শুয়ে পড়ো। তনুকা ভ্রু কুঁচকে প্রশ্ন করে। একদম না খেয়ে ঘুমাবেন? অল্প কিছু খেয়ে নিন। মেহতাব ফের একই সুরে বলে। হুম, তুমি খেয়ে নাও, আমার ঘুম পাচ্ছে খুব। তনুকা আর ডাকলো না। 2 দিন লোকটা ঠিকমতো ঘুমাতে পারছে না, থাক এখন ঘুমাক। তনুকা আলো নিভিয়ে দরজা ভিড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বাড়ির সবাই ঘুমে, বসার ঘরে ক্ষুদ্র আলো ব্যতীত আর কোথাও কোনো আলো নেই। এর মাঝেই তস্ত্র পায়ে হেঁটে সে সামনে এগুলো। রাধাব কোন ঘরে শুয়েছে তার কোনো ধারণা নেই, তবে 1 বা 2 তলায় কোনো ঘর খালি নেই সে জানে। তাহলে নিশ্চয়ই 3 তলায় ঘর তার। তনুকা সেদিকেই অগ্রসর হয়। 3 তলায় উঠতেই বরাবর ঘরে আলো দেখতে পায় সে। ইতস্তত ভঙ্গিতে দরজার সামনে দাঁড়ায়, ভাবতে থাকে দরজার করাঘাত করে কিনা। 2 সেকেন্ড সময় নিয়ে ভেবে দরজায় টোকা দেয়। ভেতর থেকে আওয়াজ আসে, খোলা আছে, চলে এসো। তনুকা দরজা মেলে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে তনুকাকে দেখে ভ্রু কুচকালো রাধাব। প্রশ্ন করল, ভাবি আপনি? তনুকা এদিক ওদিক একটু সতর্ক দৃষ্টিতে চাইল, বলল, আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। রাধাব কুচকানো ভ্রু সোজা করে হাসল, বলল, এই সময় দেবরের ঘরে কোনো ভাবির কথা বলতে আসাটা মানুষ ভালো চোখে দেখবেন না। ভাবি, তার উপর ভাইজান জানতে পারলে কেলেঙ্কারি হবে, পরে কথা বলবো। তনুকার গলার স্বর শক্ত করে বলে। কথাটা জরুরি, এখনই বলা প্রয়োজন। রাধাব মোবাইল রেখে উঠে বসল, ভীতি স্পৃত সুরে বলল, কি কথা বলুন তবে। তনুকা সিঁড়ি বেয়ে নিচে নামতেই বসার ঘরে মেহতাবকে পেল। আকস্মিক তাকে দেখে ঘাবড়ালো সে। তস্ত্র পায়ে এগিয়ে গিয়ে নিকটে স্থির হলো। মেহতাব চাইল, তীক্ষ্ণ সেই দৃষ্টি। জিজ্ঞেস করল, কোথায় ছিলে? তনুকা ঢোক গিলে। জবাবে সত্য না মিথ্যে বলবে তা নিয়ে দ্বিধায় পড়ে যেন। মেহতাব বিমূর্ত। তনুকা জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, বাবার ঘরে গিয়েছিলাম। এত রাতে আব্বার ঘরে কেন? তনুকা সাথে সাথেই জবাব দিল, বাবার কথা খুব মনে পড়ছিল তাই। মেহতাব বিশ্বাস করল কি না কে জানে। তার অভিব্যক্তি দেখে তা বোঝা দুষ্কর। তনুকা মৃদু আওয়াজে জিজ্ঞেস করল, ভাত দিব, খাবেন? না, শুতে এসো। মেহতাব ঘরের দিকে গেল। তনুকা ভয় পাচ্ছে, চিন্তা হচ্ছে। মেহতাব বুঝে গেলে যে কেলেঙ্কারি হওয়ার আর কিছু বাকি থাকবে না। পরদিন বেশ সকাল সকালই 2 ভাই বিচার মহলে উপস্থিত হয়। আজ বিচার মহল পূর্ণ হয় কানায় কানায়। অর্ধেকের বেশি লোক এসেছে কেবল রাধাবকে দেখতে। রাধাব তার নিত্যদিনকার বেশভূষা পাল্টে ভাইয়ের মতো এক সাদা রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে। ভাইয়ের পাশে দাঁড়িয়েছে গম্ভীর মুখে। মেহতাব গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখে। তাদের বোঝায় জমিদারের মৃত্যুতে সকলে ব্যথিত হলেও কেউ যেন ভেঙে না পড়ে। আরও বলে, আজ থেকে বাবার সমস্ত দায়িত্ব সে নিয়েছে। বাবা যেমন গ্রামকে এতদিন আগলে রেখেছেন, আজ থেকে সেও সেইভাবেই এই গ্রামকে আগলে রাখবে। আর তার অনুজ তো আছেই তাকে সাহায্য করতে। রাধাবও ছোটোখাটো বক্তব্য রাখে। গ্রামের মানুষের মনে একটা ভরসা আর বিশ্বাসের জায়গা তৈরি করে। ওয়াদা করে সে আর তার ভাই আজীবন এই গ্রামকে আগলে রাখবে গ্রামের প্রত্যেকটা মানুষকে। গ্রামের মানুষ সন্তুষ্ট বেশ। অতঃপর বক্তব্য শেষ হতেই যার যার মতো প্রস্থান ঘটায় সকলে। মেহতাব তখন রাধাবকে উদ্দেশ্য করে বলে, ঘাটে যাবে? রাধাব চেয়ে বলল, চলো। 2 ভাই মিলে ঘাটে বসলো।
দুই ভাইয়ের দৃষ্টি দিঘির স্বচ্ছ জলে নিবদ্ধ। মেহতাব রয়েস হয়ে প্রশ্ন করল, একেবারের জন্য চলে এসেছিস? তোমার সমস্যা না হলে এবার আর ফিরবো না। মেহতাব ভ্রু কুচকে বলল, আমার আবার কি সমস্যা হবে? বরং আমি চাই তুই এখানে থাক। আমার একার উপর চাপ পড়ে খুব। তুই থাকলে আমারও একটু সাহায্য হবে। মেজো আর ছোট কাকা আছে না তোমার সাহায্যের জন্যে? মেজো কাকা তো আছেন, তবে ছোট কাকাকে তো চিনিসই। একমাত্র তুই ছাড়া আমি আর কাউকে ঠিকমতো ভরসা করতে পারি না। রাদাব হেসে বলল, আমাকে ভরসা করার জন্য ধন্যবাদ ভাইজান। আশা করছি আমি তোমার ভরসার মান রাখতে পারবো। মেহতাবও হেসে বলে, আমি জানি তুই অবশ্যই পারবি। তারা অনেকক্ষণ ঘাটে বসে। এতে করে পরিষ্কার দিঘির জলে গোসল করার লোভ আর সামলাতে পারে না রাদাফ। বিদেশের ওইসব নীল রঙা সুইমিং পুলে গোসল করে কোনো শান্তি নেই। শান্তি তো এখানে, এই স্বচ্ছ ঘাট বাঁধানো দিঘির জলে গোসল করে। সে তাই মেহতাবকে জিজ্ঞেস করে বসে, ভাইজান দিঘিতে গোসল করবে? এই সময়? হ্যাঁ, কতদিন একসাথে দিঘির জলে গোসল করা হয় না, চলো না। ভাইয়ের এমন অনুরোধ অপেক্ষা করার ক্ষমতা নেই মেহতাবের। সে রাজি হলো। আদ্যপান্ত না ভেবেই দুই ভাই ঝাঁপ দিল দিঘির জলে। অবশ্য ঝাঁপ দেওয়ার আগে পাঞ্জাবি খুলে রেখেছিল তারা। বিচার মহলের জানালা দিয়ে তাদের গোসল দেখছে ইশফাক। মনে মনে ভাবছে, এই মানুষ দুজনকে দেখলে কেউ বলবে যে তাদের বাবা কালকেই মারা গিয়েছেন, বরং দেখে মনে হচ্ছে যেন গায়ে ফুর্তি শেষ নেই। ঘাটে দাঁড়িয়ে মেহতাব ইশফাককে নাম ধরে ডাকে। সঙ্গে সঙ্গেই তার সম্মুখে এসে সে হাজির হয়। মেহতাব আদেশের সুরে বলে, অন্দরে গিয়ে আমার বিবিজানকে ডেকে নিয়ে আসো, আর সাথে একটা গামছাও আনতে বলো। ইশফাক মাথা নাড়িয়ে চলে গেল সেখান থেকে। রাদাফ এখনও ওঠেনি, সে সাঁতার কেটে চলছে। মেহতাব ঘাটে বসে চেয়ে দেখছে তাকে। উদম গায়ে সূর্যের আলো পড়তে হলদে ফর্সা গায়ের রংটা যেন চকচক করছে তার। সে রাদাবের দিকে গভীর মনোযোগ দিয়ে চেয়ে বলে, তুই বিদেশে থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছিস রাদাব। নিশ্চয়ই কয়েক জোড়া প্রেমিকা বানিয়ে ফেলেছিস। রাদাব শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতেই জিজ্ঞেস করে, তোমার কি তাই মনে হয় ভাইজান? মনে না হওয়ার কি আছে? তোর মতো একজন সুদর্শন ছেলে নিশ্চয়ই সিঙ্গেল থাকবে না। রাদাব ফের হাসল। একটা ডুব দিয়ে উঠে বলল, আমি একদম পিওর সিঙ্গেল। মেহতাব ফিচেল হাসে, বলে, এখন বলতে চাচ্ছিস না বলিস না, সময় হলে পরিচয় করিয়ে দিস, একেবারে বিয়ে পড়িয়ে দিব। রাদাব কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে থাকে, হাসল কেবল, জবাবে বলল না কিছু। তনুকা হাতে একখানা গামছা ঝুলিয়ে ঘাটের নিকটে আসতেই হতভম্ব হলো। দুই ভাইকে এমন অবস্থাতে আশা করেনি সে। মেহতাব তনুকাকে দেখেই চমৎকার হাসল, বলল, আরে বিবিজান, জলদি এসো, তোমার অপেক্ষাতে তো চুল এমনিতেই শুকিয়ে গেছে আমার। তনুকার নাম শুনে রাদাব ঘাটের দিকে তাকায়। তনুকার সাথে চোখে চোখ পড়তেই হাসে সে, বলে ওঠে, ভাইজান ভাবির সামনে উদম গায়, আমার তো লজ্জা করছে। মেহতাব তার দিকে চেয়ে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই, ভাবি তো মা সমতুল্য। রাদাব আর জবাব দিল না। পরবর্তীতে অন্যদিকে ঘুরে সাঁতার কাটায় মনোযোগ দিল। মেহতাব তনুকার দিকে চাইল, বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, চুল মুছে দাও আমার। তনুকা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কি? বললাম চুল মুছে দাও, ঠান্ডা লাগবে নয়তো। তনুকা গামছাটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি নিজে মুছে নিন। মেহতাব গামছা না নিয়ে উল্টো তার হাত ধরে হেসকা টান দিল। তার দরুন অতি সম্মুখে গিয়ে থামল তনুকা। ভয়ে ঢোক গিলল। ইতস্তত সুরে বলল, কি করছেন? আপনার ছোট ভাই আছেন তো। কিছু করিনি তো, কেবল চুল মুছে দিতে বলেছি, তাতেই এত ইতস্তত বোধ করলে কি করে হবে? নাও মুছে দাও এবার। মেহতাব তার মাথা এগিয়ে দিল। তনুকা উপায়ন্তর পেল না কোনো। এক পলক সে রাদাবের দিকে চাইল। ছেলেটা এই দিকেই চেয়ে আছে। মনে মনে কী ভাবছে কে জানে। তনুকা কোনো রকমে মাথা মুছে দেয় মেহতাবের। তাড়াহুড়ো দেখিয়ে বলে, হয়েছে, এবার আমায় যেতে দিন। মেহতাব বিরক্ত হলো, বলল, আহা, এত তারা কিসের তোমার? বসো এদিকে। এক প্রকার জোর করেই মেহতাব তনুকাকে তার পাশে বসায়। রাদাবের সামনে এসব কিছু বড্ড অস্বস্তিতে ফেলছে তাকে। মেহতাব তারপর রাদাবের দিকে তাকায়, বলে, রাদাব, ওই দূরের পদ্মটা ছিঁড়ে আনতে পারবি? রাদাব ভ্রু কুঁচকালো, বলল, মজে যাওয়া পদ্ম ফুল দিয়ে কি করবে? তোর ভাবিকে দেব। তনুকার কপালে ভাঁজ পড়ে। লোকটার ব্যবহার অদ্ভুত লাগে তার। তার মতো এমন কঠোর ব্যক্তিত্বের একজন মানুষ ছোট ভাইয়ের সামনে বউয়ের সাথে এসব
আহ্লাদীপনা কেন করছেন? কি চাইছেন তিনি? কিরে পারবি না? আজ থাক না ভাইজান, কাল ভোরে এসে নিয়ে যাব। ভোরের দিকে সতেজ পদ্ম পাবো। ঠিক আছে, তবে কাল ভোরে এসে এই পদ্মগুলো ছিঁড়ে আমাকে দিস। রাদাফ মাথা নাড়ালো।